এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না। নিশ্চিত নই, তবে এসব যদি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয় তাহলে আমি বলবো মন্তব্যগুলো সঠিক নয়। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা হিজবুত তাহরির, জেএমবি, আনসারুল ইসলাম নিষিদ্ধ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পেতে আপনারা বেল আইকনটিকে অন করে রাখুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এমন মন্তব্যে তোলপাড় চলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে উঠে আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের মামলার প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুল ফজল আনসারি নামে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ রুলিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিসেন্টলি ক্লেইমড এ হোয়াইট ম্যান। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন একটি বিদেশি রাষ্ট্রকে এখানে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দিলে তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন। শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুরে পরিণত করার এবং বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার এসব অভিযোগের তীর কি যুক্তরাষ্ট্রের দিকে ছুড়েছেন? কেননা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছিলেন আপনারা। জবাবে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে সে ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই, তবে এসব যদি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয় তাহলে আমি বলবো মন্তব্যগুলো সঠিক নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ওই সাংবাদিক জানতে চান, নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস অন সানডে রোববার আদালত কক্ষের ভেতরে আসামিদের অন্ধকার ও লোহার খাঁচার মতো ঘরে প্রবেশ করে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। একইভাবে গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি এবং সরকারের ব্যাপক দুর্নীতির কারণে দেশের লাখো জনগণ তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। আমরা দেখেছি যুক্তরাষ্ট্র সম্প্রতি সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছেন। 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এই পদক্ষেপ কি যথেষ্ট বলে আপনি মনে করেন, নাকি আগের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্র ও গণতন্ত্রপ্রেমী জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য আরও পদক্ষেপের কথা বিবেচনা করবেন? প্রশ্নের জবাবে ডিপার্টমেন্ট স্টেটের মুখপাত্র মিলার বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি যে এই মামলাগুলোর মাধ্যমে ডক্টর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে। আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপিল প্রক্রিয়া চলতে থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনূসের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করতে থাকব। নতুন কোনো পদক্ষেপের ব্যাপারে আগাম কিছু বলতে পারছি না। নিউজ ডেস্ক, বানো টিভি। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা বছরের সেরা যুগ। আশরাফুল হুদা, রকিবুল হুদা, কহিরুল, এদেরকে কারা সৃষ্টি করেছে? মনু আহমদ 8 জনকে ডিঙ্গিয়ে তাকে করা হয়েছে সেনাপ্রধান। এটা কাজ সৃষ্টি, এটাকে আওয়ামী লীগ করেছে। মির্জা ফখরুলের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে সেটা এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে। তাদের দলের লোকেরা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বিচার হয় না, তারা একজন লোককেও শাস্তি দিতে পারে। আমাদের আমলে দুদকে কত মামলা,
আমাদের এমপি, প্রাক্তন এমপি, নেতা অনেকের বিরুদ্ধে মামলা আছে, বিচার হচ্ছে। দুদক স্বাধীন, দুদক মন্ত্রীদেরও যদি কেউ দুর্নীতি করে তাকে তদন্ত করতে পারে, মামলা করতে পারে, কোনো বাধা নেই। এবং এই স্বাধীনতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে দিয়েছে। বিএনপি তাদের নিজেদেরটা এখন আবার কি বলে, এখন ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে কে? বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে, দুর্নীতিবাজ দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। এটা বছরের সেরা যুগ। আমাদের এখানে তো প্রতিনিয়ত টক শোতে বিভিন্নভাবে প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, আমাকে তো প্রতিনিয়তই গালি দিচ্ছে। গালিগালাজ ছাড়া কোনো ভালোবাসা বিএনপির নেতারা তাদের বক্তব্যে খুঁজে পায় না। তারা প্রধানমন্ত্রীকেও গালিগালাজ করে, আমাকে তো করেই যাচ্ছে। ভারতীয় জনগণ, ভারতের ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সংবিধানে। সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাজনীতির ধারা চলতে থাকবে। কে এলো কে গেল এটা আমাদের বিষয়। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে, ভারত সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব, ভারতের সঙ্গে। ইন্ডিয়া অ্যাজ এ হোল ইজ আওয়ার। হিজবুত তাহরির, জেএমবি, আনসারুল ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার জন্য যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার যখন কোনো একটি রাজনৈতিক দল অথবা কোনো একটি সংগঠনের কর্মকাণ্ড যখন রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে, রাষ্ট্রের জনসাধারণের জন্য এবং সর্বোপরি রাষ্ট্রের এন্টিটি নিয়ে যখন প্রশ্ন করে এবং তাদের কার্যক্রম যখন উগ্রবাদী হয়ে যায়, তখন তাদেরকে সরকার সময়ে সময়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে কর্মকাণ্ডের যে ধরন দেখে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে সরকারি আইন মোতাবেক নিষিদ্ধ ঘোষণা করে। এরকম বেশ কয়েকটি নিষিদ্ধ বাংলাদেশের সংগঠন রয়েছে, যেই সংগঠনগুলির কার্যক্রম পরিচালনা 100% নিষিদ্ধ, তারা জঙ্গি সংগঠন হিসেবে পরিচালিত। সে হিজবুত তাহরির, সে জেএমবি, যে আনসারুল ইসলাম, যে এই ধরনের যে রাজনৈতিক দল, এগুলি জঙ্গিপনা আরও রয়েছে। আমি 2-3টি নাম হয়তো উল্লেখ করলাম, বাট আরও বেশ কিছু সংগঠন রয়েছে যেগুলির কার্যক্রম সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এই নিষিদ্ধ কার্যক্রমে নিষিদ্ধ রাজনৈতিক দল হোক বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তাকে ধরে এনে আইনের মুখোমুখি করার দায়িত্ব বাংলাদেশ পুলিশের। বর্তমান পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে স্যারের যে একটি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, যেটি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, যে ইউনিটটি আমাদের রয়েছে, সেই ইউনিটটি কিন্তু এই জঙ্গিবাদ নিরসনের জন্য অথবা এই জঙ্গিপনার সঙ্গে যে সকল অপরাধীরা জড়িত তাদেরকে আইনের আওতার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সো আপনি যে প্রশ্নটি করেছেন, এই নিষিদ্ধ রাজনৈতিক দলটি বা দলগুলি সময়ে সময়ে কিন্তু নানানভাবে জানান দেওয়ার চেষ্টা করে তাদের উপস্থিতি। কখনো আপনি দেখেছেন 2016 সালে যেমন তারা জানান দেওয়ার চেষ্টা করেছিল হোলি আর্টিজানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এর আগে 2004 সালে যখন তারা জানান দেওয়ার চেষ্টা করেছিল সারা বাংলাদেশে একই সাথে 63টি জেলায় বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে। এইরকম সময়ে সময়ে তারা কিন্তু বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করে। আবার লক্ষ্য করবেন, আমরা দেখেছি মাঝে মধ্যে হিজবুত তাহরির নামক একটি নিষিদ্ধ রাজনৈতিক দল মাঝে মধ্যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা কিন্তু পোস্টার লাগায়, দেয়ালে তারা পোস্টার লাগায়। কখনো কখনো হিজবুত তাহরির নামক রাজনৈতিক দল বা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলটি মাঝে মধ্যেই কোনো একটি এলাকার ঠিক জুমার নামাজের পর পরে হয়তো কোনো একটি এলাকায় মিছিল করার চেষ্টা করে, বক্তব্য দেওয়ার চেষ্টা করে, লিফলেট বিলি করার চেষ্টা করে। আমাদের কিন্তু আমাদের যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি রয়েছে, পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে 50টি থানা রয়েছে, প্রত্যেককেই কমিশনার স্যার কিন্তু নির্দেশ দিয়ে রেখেছেন এই ধরনের নিষিদ্ধ রাজনৈতিক দল অথবা নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ যে কোনো কিছুর তৎপরতা দেখা মাত্রই তাদেরকে সমূলে উৎপাটন করার জন্য
যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন স্যার কিন্তু নির্দেশ দিয়ে রেখেছেন। নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার জন্য যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করার জন্য। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায়। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি, মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাদ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক কপূর পাচার করা অর্থে একটা অংশ আমরা আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি। সেই তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে। দেখান আমাদের দলের নেতাদের, প্রধান নেতা কে দুর্নীতিবাদ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাদ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। টিআইবি আর সুজন, ফখরুল বয়স্ক যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? যেভাবে কথা বলে কোনো পার্থক্য নাই, একই সুরে কথা বলে সরকারের বিরুদ্ধে। সত্যই বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে। কাজী একজন মানুষের ওনারা যে কথাটা বলেছে সরকারের ব্যর্থতা, এটা আজকের বক্তব্য, যে ব্যর্থতা ঢাকতেই বেনজির ইস্যুকে সামনে এনেছে। ও তাহলে ওনাদের বক্তব্যে বোঝা গেল আবার ওনারাই বলছে বেনজির একজন দুর্নীতিবাজ, হ্যাঁ সব শেষ করে ফেলছে, এত এত ফ্ল্যাট হাবিজাবি অনেক কিছু, অত বিঘা জমি। আবার ওনারাই বলছে সরকার নাকি এই ইস্যুটাকে সামনে এনেছে। তার মানে কি এই ইস্যুটাকে সরকার ইচ্ছাকৃতভাবে সামনে এনেছে? এটা কিন্তু কোনো ইস্যু না, সরকার ব্যর্থতা ঢাকার জন্য এটাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তাহলে ওনাদের কথাতেই তো ওনারা কন্ট্রাডিক্টরি। ওনারা দুই দিকে ঢোলের এই পিঠেও বাড়ি মারতেছে, ওই পিঠেও বাড়ি মারতেছে। এলো এক। দ্বিতীয়ত হলো, যদি এমন হয় যে ব্যর্থতা ঢাকতে ওনাদের কথা যদি এক সেকেন্ডের জন্য সত্য বলে ধরে নেই, তাহলে তো বোঝা গেল যে তাহলে বেনজির সাহেবের দুর্নীতির কাহিনী মিথ্যা, তাই না? সরকার এটাকে ইচ্ছাকৃতভাবে আনছে, তাহলে তো আর এখানে আর কোনো কথা, বাকি কথা চলে না। এলো এক। এখন শুনুন, একটা কথা আছে আমি সবসময় মনে করি, যেটা গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে যে চালুনি আছে না, চালুনি সুইকে বলে সুই তোর পিছনে ফুটো। অথচ সেই চালনের পিছনে কিন্তু অসংখ্য ফুটো, সে আবার আরেকজনকে বলে। কথাটা কেন বললাম, দেখুন আমাদের আমলে এই ছিল, একাধিকবারও ক্ষমতায় ছিল। আপনি দেখবেন
দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, এই তিনটা জিনিসের ব্যাপারে কোন সরকারের আমলে জিরো টলারেন্স ছিল? একমাত্র শেখ হাসিনার সরকারের আমলে। এবং এই সরকারের আমলে যতটা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অ্যাকশন নেওয়া হয়েছে, হোক সেটা নিজের লোক, হোক সেটা অন্য লোক, যেই দুর্নীতি করেছেন কোনো ছাড় দেওয়া নীলুফার চৌধুরী মুনি ক্যাসিনো কাণ্ডের উদাহরণ। ক্যাসিনো কাণ্ডতে তো যারা ধরা পড়েছে ম্যাক্সিমাম ওনাদেরই লোক। দেখা গেছে হাইব্রিড হিসাবে, অনুপ্রবেশকারী হিসাবে আওয়ামী লীগে ঢুকছে সুবিধা করার জন্য। সেটা অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। তারা কিভাবে ঢুকলো আমাদের নেতৃবৃন্দ সেটা জবাব দিবেন। কিন্তু আদতে তো তারা তাদের লোকই ছিল, তার সেই লোকদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে? হয়নি। তারা আইনগত প্রক্রিয়ার মধ্যেই আছেন। তারা কেউ হয়তো জামিনে আছেন, এখন একটা মার্ডার কেসের আসামি তো জামিন পায়, হোক সেটা 1.5-2 বছর পরে। আর সেই ক্ষেত্রে তাদেরকে তো মামলা থেকে তারা খালাস পায়নি, তাদের মামলা চলমান প্রক্রিয়া। অতএব এটা ভুল ব্যাখ্যা। শেখ হাসিনা চাচ্ছে যে দুর্নীতিটা যেই করুক, যার বিরুদ্ধে হোক, সেটা তদন্ত হবে। যেমন এই যে বেনজির সাহেবের কথাই বললেন, সাবেক সেনাপ্রধান এবং সাবেক যিনি ছিলেন সেনাপ্রধান এবং সাবেক আইজিপি, দুজনেই কিন্তু অত্যন্ত দক্ষ চৌকস কর্মকর্তা ছিলেন। এখন তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, সেই অভিযোগ কি আমলে নেওয়া হয় নাই? দুদক অলরেডি তদন্ত করছে, 6 তারিখে ওনাদেরকে ডেকেছে। 6 কিন্তু এর মধ্যে তো বেনজির আহমেদ দেশ থেকে চলে গেলেন। না, বেনজির আহমেদ যে দেশ থেকে চলে গেছে এটা কি আমরা দেখেছি? আপনি দেখেছেন? আমরা কিন্তু নিজেরাও কিন্তু আসলে জানি না, বুকে হাত দিয়ে বলতে পারবো না যে উনি দেখে গিয়েছে, আমরা দেখেছি। এখন যদি না বেনজির আহমেদ যদি গিয়েও থাকে, না গিয়েও থাকে, তাতে কিচ্ছু আসে না। আমরা দেখবো 6 তারিখে উনি আসে কিনা, 6 তারিখে উনি হাজির হয় কিনা, সেটা আমরা দেখবো। আর সবচেয়ে বড় কথা হলো, দেখুন বেনজিরের বিরুদ্ধে যে মামলাটা, সেই মামলাটা দুদকে কিন্তু তদন্ত 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এই মামলা তদন্ত প্রতিবেদন আসতে পরে তারপর মামলা যখন শুরু হবে, রেগুলার চার্জশিট হবে, সাক্ষী প্রমাণ হবে, তার যদি সাজা পাওয়ার উপযুক্ত হয়, সে সাক্ষী প্রমাণ আসে, সাজা হবে। এটা নিয়ে আওয়ামী লীগ তো কখনো তাকে বাঁচাতে যাবে না, কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে আইনের শাসনে। হ্যাঁ, যে দুর্নীতিবাজ হোক, যেই হোক। এবং এই কারণে কিন্তু আওয়ামী লীগ বিব্রতও না। আজকে আপনারা বলতে পারেন যে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ, হ্যাঁ আমি ধরে নিলাম যে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, অভিযোগটা তো প্রমাণিত হয়নি। হোক আগে, আমরা অভিযোগ প্রমাণের আগে কাউকে ফাঁসি, জেল ফাঁসি দিয়ে দিলাম? হ্যাঁ, উনি আগে উনি তো নিজেকে উনি কি দোষ স্বীকার করেছে? করেনি। এই জায়গাটাই না, একটু শেষ করি এই পর্যায়ে উনি তো দোষ স্বীকার করেনি। উনি তো দোষ স্বীকার করেন। উনি যদি উনি স্বীকারও করেনি, অস্বীকার, উনি তো বিচার ফেস করবে, তখনই আমরা বুঝতে পারবো যে উনি কি বলতে চাচ্ছেন। আর সেক্ষেত্রে যদি দেখা যায় যে বিচার আনতে উনি খালাস পান, তখন ওনার এই মান অপমান আমরা ফিরিয়ে দেব কিভাবে, সেটা একটা প্রশ্ন। তাই আজকে আমার কথা হলো যে যেই অপরাধী তার বিচার হবে, তবে বিচারের আগেই আমরা তাকে জেল ফাঁসি দিয়ে ফেললাম, দুর্নীতিবাজ বানিয়ে ফেললাম, এটা কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু এটা ক্ষতিকর। আজকে যখন দেশ এগিয়ে যায়, তখন বিএনপি, জামাত আর কিছু কিছু নামধারী বিশেষজ্ঞ বুদ্ধিজীবী পরিচয়ধারী, তারা কোনো কিছু দেখতে পায় না। আর তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। তারা কোনো উন্নয়ন হলেই সেখানে কিন্তু খুঁজে, আর কোনো উন্নয়ন অগ্রগতির আমরা উদ্যোগ যখন গ্রহণ করি, তখন সেটির বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং সেটিকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালায়। যেমন পদ্মা সেতু নির্মাণের সময়, তারপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন হলো, তখন কিছু কিছু বুদ্ধিজীবী নেমে বলল যে এটার মধ্যে এটা এত টাকা কেন খরচ করা হবে, কত কাহিনী। আসলে কিছু বিএনপি, জামাত আর কিছু নামধারী বুদ্ধিজীবী আছেন যারা বুদ্ধি করে মিথ্যা কথাটা বলে এবং বুদ্ধি করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করেন এবং আশা করব তাদের বুদ্ধিগুলো দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির জন্য তারা কাজে লাগাবে, অপপ্রচার করার জন্য নয়, মানুষকে বিভ্রান্ত করে। আমি কাগজে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কারো রেফারেন্স দিয়ে বলছেন এরাই হচ্ছে আওয়ামী লীগের শাসনের মুখ। বিএনপির দুঃশাসন মনে করিয়ে দিতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছেও আমি একটু তুলে ধরতে চাই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন।
4বার একক চ্যাম্পিয়ন আর আরেকবার যুগ্ম চ্যাম্পিয়ন। আর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বিরুদ্ধে বাংলাদেশে এসে, তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে FBI এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে এবং তার দুর্নীতির টাকা এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে তার সম্পৃক্ততার কারণে তার সাজা হয়েছে, দুর্নীতির কারণে তার সাজা হয়েছে। বেগম খালেদা জিয়া বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়সে আমার মায়ের বয়সের কাছাকাছি, এবং তিনি তার সম্পর্কে কিছুটা অসুস্থ, সেজন্য আমি বেশি কথা বলতে চাই না। সত্যটাকে তো গোপন করা যায় না। ওনারও আপনার শাস্তি হয়েছে দুর্নীতির কারণ, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় জেলে না থেকে তিনি ঘরে অবস্থান করছেন। আপনাদের দুর্নীতি, দুঃশাসন, সেটির মুখ হচ্ছে দুর্নীতি, সন্ত্রাসের প্রতীক তারেক রহমান। বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি, দুঃশাসনের বরপুত্র তারেক রহমান, আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বেলায় প্রযোজ্য। চোরের মায়ের এখন বড় গলা, দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমানের মহাসচিবেরও এখন বড় গলা। সুতরাং সবাইকে একটু সাবধান হতে হবে। আপনার ক্ষমতার লেজিটিমেসি যদি মানুষ না হয়, তখন আপনাকে আসলে নানাভাবে কম্প্রোমাইজ করতে হবে। দেশের ভেতরের শক্তি, বাইরের শক্তি। ভারতের সাথে আমরা নেগোশিয়েট করতে পারি না, ভারতকে এটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি, ভারত যা চাই তাই করছি। আমরা ছোটবেলায় দেখেছি করাপ্ট মানুষজন সমাজে মাথা নিচু করে চলতো, এটা একদম আমাদের ক্লিয়ারলি মনে আছে, এবং আমরা অতি বৃদ্ধ হয়ে যাই না, যেটা অনেক আগের কথা, অল্প কিছুদিন আগেই। আজকে একজন মানুষ একটা ছোট্ট সরকারি চাকরি, অনেক ক্ষেত্রে এটা মিটার রিডার, এটা সেটা অনেক তুলনামূলকভাবে অনেক নিচু পর্যায়ের চাকরি, যেখানে বেতন খুব বেশি না, সেই মানুষটা রাতারাতি গাড়ি বাড়ি করে ফেলছে। আমরা কোন রকম কোনো প্রশ্ন করছি না, এবং উনি বলছেন, উনি লুকাচ্ছেন না এগুলো বারবার। আমাদের চারপাশে আমরা এরকম মানুষ আমি চিনি, আপনি চেনেন, আপনি জানেন, সোসাইটিও আমরা মেনে নিচ্ছি, এবং আমরা চেষ্টা করছি আমি বা আমার কেউ গিয়ে ওরকম একটা জায়গায় বসে পড়ুক। এই যে বিসিএস ক্রেজ, আমার লোকজন কেন নাই ওখানে নাই। বিসিএস ক্রেজের কথা যে বললেন, ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে, মানে ঢাকা ভার্সিটির ওই লাইব্রেরির গল্প তো আমরা জানি। আমি বলছি দেয়ার আর সাম এক্সেপশনস, বাট সাম এক্সেপশনস, মেজরিটি তা না। সো এই যে পুরো এই পরিস্থিতি তৈরি হয়ে গেল, ইটস রিয়েলি ভেরি টাফ। নাম্বার 2, যে মানুষগুলোকে আপনি ক্ষমতায় থাকার জন্য করাপ্ট করেছেন, ক্ষমতায় থাকার জন্য করাপশন তো আসলে আগেও ছিল, কথা ভুল না, কিন্তু এটাকে জেনারেলাইজ করা ভুল হবে। আজকে যেই পর্যায়ে গেছে সেই পর্যায়ে আসলে ছিল না। এটা শুধু জনাব বেনজির না, জনাব আজিজের ক্ষেত্রে ইটস দ্য সেম। জনাব আনারকে নিয়ে আমরা কথাবার্তা বলছি, ওনার মতো একজন মানুষ কেন নমিনেশন পায়? খেয়াল করে দেখুন, ওনাকে ইন্টারপোলের রেড অ্যালার্ট আওয়ামী লীগ বের করে তার বিরুদ্ধে 21টা মামলা বাদ দিয়ে 9 সালে ক্ষমতায় আসার পর 14 থেকে টানা রেখেছে। আওয়ামী লীগ করা কি আর কোনো মানুষজন ছিল না? এত বছরের একটা রাজনৈতিক দল। তার মানে আপনি যে করাপ্ট সিস্টেমটা তৈরি করছেন, তার মধ্যে এরকম মানুষজনই আসলে আপনার লাগবে। সুতরাং ওই সিস্টেমটা কখন লাগবে না? যখন আপনি আসলে মোটা দাগে আপনি একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট থাকবেন। যেমন ধরুন, আমি আওয়ামী লীগের কথা বলি, 8 থেকে 14 যে সরকার, অনেক ক্রিটিসিজম আছে, করাপশন ছিল, ওখানে আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে ক্রাইসিস ছিল, কিন্তু ওই সময়টাকে আমি এই পরের 2টো টার্মের চাইতে ফার বেটার মনে করি। কারণ ওই সরকারটা জনগণের ভোটে নির্বাচিত যেহেতু ছিল, তার কিন্তু এদেরকে এত লাগে নাই। 14 আগে থেকে 13 থেকে মোটামুটি যখন বিরোধীরা মাঠে নামলো, তখন সেই ইউজ করা, এবং জনাব আজিজ, আমি ভুল না করলে তখন বিজিবির ডিজি ছিলেন, এবং ওই সময় ওনার যেসব মন্তব্য আমাদের সামনে এসছে, সেগুলো কিন্তু খুবই এক ধরনের পলিটিক্যাল মন্তব্যের মতো। তখনই তারা খেয়াল করতে শুরু করলেন যে আসলে আমরাই তো এখন মূল চালিকা শক্তি। এর পরবর্তীতে আসলো 18 সালে যে নির্বাচন, জনাব বেনজির তখন র্যাবের ডিজি, কতটা পাওয়ার তার তখন আমরা বুঝতে পারি। এই পাওয়ার গুলো তাদের হাত দিয়ে যখন গেছে, তারা আস্তে আস্তে সেই জায়গাটা পৌঁছে গেলেন, এবং তারা বুঝলেন এই হলো সমস্যার জায়গাটা।
এই জাস্ট এই 9 সালের সরকারের সময় এই ঘটনাটা ছিল না। এর আগে আরো দুটো গণতান্ত্রিক সরকার 91, 96 বা 96, 2001 সময় এই অবস্থা ছিল না। তো আপনি খেয়াল করবেন 2000 ওই প্রথম 10 বছর দুইটা ভিন্ন দল ক্ষমতায় ছিল, কিন্তু এই পরিস্থিতিগুলো আমরা এইভাবে দেখি নাই। সুতরাং যতদিন পর্যন্ত আপনি আসলে ইলেকট্রাল প্রসেসটা আনতে না পারছেন, আপনার ক্ষমতার লেজিটিমেসি যদি মানুষ না হয়, তখন আপনাকে আসলে নানাভাবে কম্প্রোমাইজ করতে হবে। দেশের ভেতরের শক্তি এবং আমরা আরেকটা আলোচনা করি বাইরের শক্তি। ভারতের সাথে আমরা নেগোশিয়েট করতে পারি না, ভারতকে এটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি, ভারত যা চাই তাই করছি, আমাদের চাওয়া পূর্ণ হচ্ছে না, ওখানেও আপনার নেগোশিয়েট করতে হয়। তো আপনি সারাদিন আসলে বিভিন্ন জায়গায় যারা পাওয়ারে আছে, যারা পাওয়ারে আপনাকে রাখতে সাহায্য করছে, তাদের সাথে নেগোশিয়েট করবেন, এটাই নিয়ম। কারণ আপনি জনগণের সাথে নেগোশিয়েট করছেন না। তো সমাধান ওই জায়গায় আপনি জনগণের সাথে নেগোশিয়েট করেন, তাহলেই আসলে সমাধান হবে। ভারতের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার। নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এনডিএ জোট ক্ষমতায় ফিরলেও জনপ্রিয়তা কমেছে নরেন্দ্র মোদীর, আর অপ্রত্যাশিত ভালো ফল করেছেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ভারতের নির্বাচনের পর প্রশ্ন উঠছে মোদীর নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। বিশেষজ্ঞরা বলছেন, দুই সরকার পুরাতন হওয়ায় সম্পর্কের খুব বেশি পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ সরকারের উচিত হবে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধান করার জন্য জোর দেওয়া। কূটনীতিক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা নাই, এবং বাংলাদেশ সহ অন্যান্য যে প্রতিবেশী আমরা আছি, আমাদের সাথে সম্পর্কে এই ইলেকশনের কারণে বড় রকমের কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। কারণ সবারই যার যার সাথে, ভারতের স্বার্থে এবং আমাদের সাথে, ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার, ভারতেরও আমাদেরকে খুশি রাখা প্রয়োজন। তবে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন মনে করেন, ভারতের নির্বাচনের মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসবে না। অমীমাংসিত বিষয়গুলো সুরাহা হবে এমন আশাও করেন না তিনি। যেহেতু সরকার দুটো নতুন না, কোনোটাই, ভারতের সরকার যদি নতুন হতো তাহলে একটা বলা যেত যে দেখা যাক যে ওরা কি করে। সেই সুযোগ আমার মনে হয় নাই, এই সুযোগ নাই। কাজেই সার্বিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্ক যেভাবে চলছে, আমার অনুমান সেটা সেভাবেই চলবে। এখানে বড় কোনো পরিবর্তন প্রত্যাশা করার আমি খুব আশাবাদী না যে আমরা যেসব সমস্যার কথা বহুদিন যাবৎ বলে আসছি, এগুলো তালিকা বানিয়ে লাভ নেই, সেগুলি কোনোটাই জলদি সমাধান হয়ে যাবে এরকম মনে করি। তবে দুজনই বলছেন, দুই দেশের সম্পর্ক আরও বাড়ানোর জন্য ভারত সরকারের উচিত তিস্তা সহ অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করা। মাজহারুল ইসলাম, দেশ টিভি। ভারতে দেখা যায় যে কোনো সংকট যখন দাঁড়ায়, তখন সরকারি দল বিরোধী দল একযোগে কাজ করে। আমাদের দেশে আসলে বিরোধী দল সেই ভূমিকাটা রাখে না। এখন আবার ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেল। ভাবা হয়েছিল যে মোদী সরকার বা নরেন্দ্র মোদী বা বিজেপি নেতৃত্বাধীন যে জোট, তারা অনেক বেশি সিট পাবে, সেইটা সেই যে টেন্ডেন্সিটা সেটা বন্ধ হয়েছে, সেটা ছিল না। সেই জায়গা থেকে কি আপনি মনে করেন কিনা যে এই নতুন যে সরকার ক্ষমতায় আসবে, বিজেপি সরকারই আসবে, আগের থেকে এইটার মেসেজটা একটু আলাদা হবে বা চেহারাটা একটু আলাদা হবে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও? দেখুন, দিস ইজ দ্য চয়েস অফ দ্য পিপল। ভারতের জনগণের, তারা ভোট দিয়েছে, তারাই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। একই এনডিএ জোটেই ক্ষমতায় থাকছে। যেহেতু একই জোট ক্ষমতায় থাকছে, সুতরাং আমাদের সম্পর্ক সবসময় যেভাবে অত্যন্ত গভীর আন্তরিকতাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, সেটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। আর দ্বিতীয়ত, আমাদের সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক ভারতবর্ষের সাথে এবং ভারতবর্ষের জনগণের সাথে, এবং আমাদের দুই দেশের সম্পর্ক, সেটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে সম্পর্কের বন্ধন তৈরি হয়েছে, সেটি অতুলনীয়। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া জোট তো সরকার গঠন করছে, তবে ইন্ডিয়া জোট হচ্ছে এবার বিরোধী দল হিসেবে খুব শক্তিশালী অবস্থান রাখবে। সেক্ষেত্রে তাদের বেসিক পররাষ্ট্র নীতিতে হয়তো চেঞ্জ আসবে, কিন্তু যে কোনো নীতি গ্রহণের ক্ষেত্রে বিরোধী দল একটি ভূমিকা রাখতে পারবে। সেই ক্ষেত্রে তাদের বিদেশ নীতি বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, সেটি ভারতের আভ্যন্তরীণ বিষয়, সেটি নিয়ে তো আমি মন্তব্য করতে পারি না। আমাদের দেশে দায়িত্বশীল বিরোধী দলেরও উচিত ছিল ভূমিকা রাখা, সেটি রাখে না, এবং গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা। ভারতে দেখা যায় যে কোনো সংকট যখন দাঁড়ায়,
তখন সরকারি দল বিরোধী দল একযোগে কাজ করে। তা আমাদের দেশে আসলে বিরোধী দল সেই ভূমিকাটা রাখে না। একটা বিষয় দেখা যাচ্ছে যে তিস্তা যে চুক্তি, তিস্তা পানি বন্টন চুক্তি, সেখানে ওয়েস্ট বেঙ্গলের একটা ভূমিকা থাকে, ওয়েস্ট বেঙ্গল সরকারের। কিন্তু এবারে নির্বাচনে মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেসটা অনেক সিট পেয়েছে, এই তিস্তা যদি উনি যদি আবার সেই রকম কোনো ঈদে বাধা দেয়, তাহলে তো এই তিস্তা চুক্তিটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে বলে আপনি মনে করেন? দেখুন, পশ্চিমবাংলায় তো রাজ্য সরকার নতুনভাবে নির্বাচিত হয়নি, একই রাজ্য সরকারই আছে, শুধুমাত্র লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং একই রাজ্য সরকার সেখানে ক্ষমতায় আছে এবং আগামী নির্বাচন পর্যন্ত একই সরকার অবশ্যই ক্ষমতায় থাকবে। সুতরাং তাদের পলিসিতে কোনো পরিবর্তনের তো কোনো সম্ভাবনা নেই। তা আমরা কোনো রাজ্য সরকারের সাথে তো বাংলাদেশ সরকার কাজ করে না, বাংলাদেশ সরকার কাজ করে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে, এবং তাদের যে ইন্টারনাল যে আপনার কনস্টিটিউশনাল যে সমস্ত বিষয়, দ্যাট ইজ দ্যার ইন্টারনাল ইস্যু। আমরা আশা করি যে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে সেগুলোর ন্যায্য হিস্যা যাতে বাংলাদেশ পায়, সেজন্য আমরা সবসময় আন্তরিকতার সাথে কাজ করছি। যৌথ নদী কমিশন কাজ করছে। সুতরাং আমরা আশা করি ভবিষ্যতের দিনগুলোতে পানির ন্যায্য হিস্যা সব ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, একই সাথে ভারতের জনগণও যাতে উপকৃত হয়, সেভাবে আমরা সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আরেকটি কথা বলতে চাই, আজ থেকে 10 কিংবা 15 বছর আগে যে সমস্ত বিষয় কল্পনারও বাইরে ছিল, যেমন নেপাল থেকে জলবিদ্যুৎ ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসা, সেটি ইট ওয়াজ এ কনসেপ্ট। 12 বছর 13 বছর আগে এটা কনসেপ্ট ছিল, আজকে সেটা রিয়ালিটি। সুতরাং যে সমস্ত বিষয় নিয়ে এখন অনেক সময় বিতর্ক হয় আমাদের দেশে কিংবা ভারতবর্ষে, সেগুলো ভবিষ্যতের দিনগুলোতে দেখা যাবে যে সেগুলো আর বিতর্কের বিষয় থাকবে না। উভয় দেশের উপকারের জন্য, উভয় দেশের মানুষের কল্যাণের জন্য সেগুলো কার্যে পরিণত হবে। আপনি যখন গত ফেব্রুয়ারিতে ভারত সফর করছেন, তখন গণমাধ্যমের সঙ্গে কথা ব্রিফিং আপনি বলেছেন যে তিস্তা সংক্রান্ত এবং আরো কিছু বিষয়ে যে সিদ্ধান্তগুলো ভবিষ্যৎ হবে সেগুলো নির্বাচনের পরে আসবে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন ভারতে এবং আপনিও যাবেন হয়তো সেই সফরে। এখানে তিস্তা সহ আসলে অন্যান্য বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে কোন ধরনের আলাপ আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে কিনা? ডেফিনেটলি, যেহেতু নতুনভাবে আবার সরকার নির্বাচিত হয়েছে, নির্বাচনের আগে অনেকগুলো বিষয় আমার সফরের সময় আলোচনা করলেও আমরা করেছি, অনেক বিষয়ে আলোচনা করি। আপনারা যে বিষয়গুলো অবতারণা করছেন বা প্রশ্ন করছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। কিন্তু যেহেতু ভারতে নির্বাচন আসন্ন ছিল সেই সময়, সেজন্য সেই আলোচনাকে আরও বিস্তৃত করা এবং আরও ফলপ্রসূ করার জন্য আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল। ভারতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, সুতরাং আসন্ন মাননীয় প্রধানমন্ত্রীর সফরে সেই বিষয়গুলো আলোচিত হবে। এখন আবার ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেল। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, এই ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলছে, আইনের অপব্যবহার হচ্ছে না, বরং তিনি আইনগতভাবে অন্য কোনো অভিযুক্ত ব্যক্তি কোর্টের যে সিম্পেথি পায় না, সেক্ষেত্রে তিনি অনেক কোর্টের সিম্পেথি পাচ্ছেন এবং কোর্ট তাকে জামিন দিয়েছে, সাথে সাথে তিনি 1 ঘন্টার জন্য তাকে গ্রেপ্তার হতে হয়নি। কিন্তু অন্য কোনো ব্যক্তি হলে আমি মনে করি না